আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাডোনেস্ট। তোমাদের এসএসসি 2025 ব্যাচের পরীক্ষা অলরেডি শেষ। তোমরা এখন ঘোরাঘুরি করছো, বেড়াতে যাচ্ছ এবং মনের আনন্দে সময় কাটাচ্ছ। কিন্তু সব সময় কিছু প্রশ্ন তোমাদের মনে এবং মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে, মানে গিজ গিজ করছে। এই প্রশ্নগুলো কি হইতে পারে? পরীক্ষা তো শেষ, কিছুদিন পরে রেজাল্ট দিবে, রেজাল্ট কেমন করব, এই রেজাল্টের উপর কোন কলেজে ভর্তি হব, সরকারিতে ভর্তি হতে পারবো নাকি প্রাইভেটে ভর্তি হতে হবে, টাকা পয়সা কেমন খরচ হবে, তারপর হচ্ছে আমি কি গ্রামে থাকবো নাকি শহরে চলে যাব, শহরের কোন কলেজগুলো ভালো হবে, সায়েন্সের জন্য কোনটা ভালো হবে, কমার্সের জন্য কোনটা ভালো হবে। এই নানান প্রশ্ন নিয়ে তোমরা জর্জরিত। তো তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য অ্যাডোনেস্ট উইথ হৃদয় আহমেদ ইউটিউব চ্যানেল এবং পেজে আমি আছি, হৃদয় আহমেদ। এই সম্পূর্ণ জার্নিটা তোমাদের সাথে আমি কাটাতে চাই, যেখানে আমি লিখে রেখেছি নিজের লক্ষ্য পরিষ্কার করো আগে, কলেজ নির্বাচন কিভাবে করবা, গড্ডালিকা প্রবাহ নয় সিদ্ধান্তই তোমার, গ্রুপ নির্বাচন, শিক্ষকের গাইডলাইন নাও, গ্রামে থেকেও স্বপ্ন বাস্তব হয়, অবহেলা নয় সিদ্ধান্তই ভবিষ্যৎ, ভর্তি মানেই নতুন শুরু, কলেজ নির্বাচনে যে দুইটি ভুল করা যাবে না, সরকারি কলেজ নাকি প্রাইভেট কলেজ, ভর্তি পড়ার খরচ এর বাস্তব চিত্রটা কি, এবং সবশেষে এক্সক্লুসিভ একটা আলোচনা হবে ভর্তি হবার পর কিভাবে শুরু করব। এখন আসো আমরা একটু আলোচনা করি প্রথম থেকে। প্রথম কি ছিল? নিজের লক্ষ্য পরিষ্কার করো। তোমার লক্ষ্যটাকে আগে পরিষ্কার করতে হবে। তুমি কি হতে চাও, তুমি কোথায় যেতে চাও, তুমি ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, পাইলট হবা, তুমি কোনটা চাও, নাকি শিক্ষক হবা। এই জিনিসটা যখন আগে তুমি ফিল আপ করে ফেলবা তোমার লাইফে, যে আমি এই জিনিসটা হতে চাই, আমার এই লক্ষ্যে পৌঁছাতে চাই, তখন এই কলেজ নির্বাচনে তোমাকে সহায়তা করবে। এখন আসো, এই নিজের লক্ষ্য পরিষ্কার করা জিনিসটা কি। আমি বলছি না যে তুমি এখন এইটা হতে চাচ্ছ এটাই হয়ে যাবা, না। তোমার লক্ষ্যটা নির্বাচন হইলে তোমার প্রাথমিক ধাপ কলেজ নির্বাচনটা সহজ হবে, এই কথাটা বলছি। ঠিক আছে, তারপরে আসা হচ্ছে কলেজ নির্বাচন। কলেজ কিভাবে নির্বাচন করবা? তোমরা তো টেনশনে আছো যে রেজাল্ট কি হয়। রেজাল্টের উপর ভিত্তি করে তুমি ভালো ভালো কলেজ কিংবা সরকারি কলেজে ভর্তি হতে পারবা। আর যদি ভালো রেজাল্ট না হয় তাহলে সরকারি কলেজ পাবা না কিংবা ভালো কলেজ পাবা না, তোমাদের যে কোনো একটা র্যান্ডম কলেজে ভর্তি হয়ে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। এই ক্ষেত্রে তোমরা কিভাবে সিদ্ধান্ত নিতে পারো, এইটা একটু আগে থেকেই ধারণা নিতে হবে। তোমাদের রেজাল্ট যেহেতু এখনো আসে নাই, কিন্তু তোমরা যারা পরীক্ষা দিয়েছো তোমরা জানো যে তোমার রেজাল্টটা কেমন হতে পারে। এর উপর ভিত্তি করে বাকি যে কথাগুলো আছে এই কথাগুলোর উপর ভিত্তি করে তোমাকে একটু সিদ্ধান্তে আসতে হবে এখন থেকেই চিন্তাটা করতে হবে। তাহলে আসো, গড্ডালিকা প্রবাহ নয় সিদ্ধান্ত তোমার। শুরু করছি। গড্ডালিকা প্রবাহ মানে কি? একটা ভেড়া, প্রথম ভেড়াটা যেই দিকে যাচ্ছে সবগুলা ভেড়া ওই দিকে যাচ্ছে, এই জিনিসটাকে বলা হয় গড্ডালিকা প্রবাহ। যেমন আমার একটা ফ্রেন্ড ওই কলেজে ভর্তি হয়েছে, মানে আমি ওই কলেজে ভর্তি হব। আমার 5টা ফ্রেন্ড এই কলেজে গিয়েছে, মানে আমি এই কলেজে যাব। এইটা করা যাবে না। সিদ্ধান্তটা নিতে হবে তোমার। তুমি কোন কলেজে যেতে চাও, তুমি কেন যেতে চাও, ওই যে তোমার লক্ষ্য, ওই যে তোমার রেজাল্ট, এর উপর ভিত্তি করে তোমাকে সিদ্ধান্তটা নিতে হবে তুমি কোন কলেজে যেতে চাও। এই ভুলটা করা যাবে না। তারপরে আসা হচ্ছে গ্রুপ নির্বাচন। দেখো, আমরা যখন সায়েন্স, কমার্স এবং আর্টস তিনটা গ্রুপে এসএসসি লেভেলটা পার করি, তো যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তোমরা হয়তো জানো যে সায়েন্স জিনিসটা তোমাদের কাছে কঠিন মনে হয়। এই বিষয়টার জন্যই আলটিমেটলি আর্টস এবং কমার্সের স্টুডেন্টরা তুলনামূলকভাবে নিজেদেরকে একটু কম মেধাবী মনে করে, কিন্তু বিষয়টা আদৌ এমন না। অর্থাৎ তোমাকে একটু চিন্তা করতে হবে, জিএসসি রেজাল্টের উপর বেস করেই তুমি কিন্তু সায়েন্স, আর্টস এন্ড কমার্সের বিষয়টাতে যাও, এবং নিজের মানে স্ট্রংনেস, তোমার কোন জায়গায় তুমি স্ট্রং ওইটার উপর ভিত্তি করেই কিন্তু তুমি যাও। তো এখন এই এসএসসি লেভেলটা পার করার পর তুমি যে সায়েন্সে আছো, তোমার কাছে যদি মনে হয় তুমি ইন্টার লেভেলটাতে সায়েন্স আর চালাতে পারবা না, পড়তে পারবা না, আরো কিছু বিষয় থাকে, ফাইন্যান্সিয়াল বিষয় থাকে, যে সায়েন্সের জন্য প্রাইভেট পড়তে হয় অনেক,
এই বিষয়টার উপর ভিত্তি করেও তুমি কিন্তু একটু সিদ্ধান্ত নিতে হবে তুমি কি, বা রেজাল্টের উপর বেস করে তোমাকে একটু সিদ্ধান্ত নিতে হবে যে তুমি গ্রুপটা চেঞ্জ করবা কিনা। তো আর্টস কমার্স থেকে সায়েন্সে আসতে পারবে না, কিন্তু সায়েন্স এবং কমার্স থেকে আর্টসে যেতে পারবে। তো এখন এই সিদ্ধান্তটা কেন নিবা? এই সিদ্ধান্তের উপর বেস করে তুমি তোমার কলেজটা নির্বাচন করতে পারবা। তুমি কোন সাবজেক্টে বা কোন গ্রুপটাতে পড়াশোনা করতে চাচ্ছ, ওই গ্রুপের জন্য ইন্ডিভিজুয়াল কিছু কলেজ আছে যে কলেজগুলোতে ভালো পড়াশোনা হয় ওই নির্দিষ্ট গ্রুপের জন্য। এর জন্য তোমাকে রেজাল্টের পর হোক আর আগে থেকেই হোক একটু চিন্তা করে রাখতে হবে এই গ্রুপটা কোনটা নির্বাচন করবা। তুমি কি সায়েন্স থেকে আর্টসে চলে আসবা কিনা, কিংবা কমার্স থেকে আর্টসে চলে আসবা কিনা, এবং ওই যে তোমার প্রথম লক্ষ্য ছিল ওই লক্ষ্যের উপরে তোমার একটু ফোকাস রাখতে হবে। তুমি কিন্তু ওইখানে যেতে চাও, একটু মনে রাখতে হবে এটা। তারপর আসা হচ্ছে শিক্ষকের গাইডলাইন নাও। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা অনেক সময় এটা করি, এসএসসি পরীক্ষা দেওয়ার পর শিক্ষকদের সাথে আর যোগাযোগ করি না, কারণ আমার কলেজের কোনো শিক্ষকের সাথে আমার পরিচয় নেই। আবার এসএসসিতে বা 9-10-এ যে শিক্ষক ছিল, স্কুলে যে শিক্ষক ছিল আমার, ওনাদের সাথে একটু দূরত্ব তৈরি হয়। এইটা করা যাবে না, ওনাদের কাছে যেতে হবে। ওনারা ওনাদের জীবনের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বিভিন্ন বিষয় বুঝাবে, বিভিন্ন গাইডলাইন দিবে, যে গাইডলাইন তোমাকে কলেজ পরবর্তী জীবনে অনেক সাহায্য করবে। আমি আমার ব্যক্তিগত কথাটা যদি বলি, আমি এসএসসি পরীক্ষার পর আমি টানা 2 মাস আমি একজন শিক্ষকের সহচার্যে ছিলাম। কারণ উনার কাছে যে ছিলাম সবসময় এরকম না, আমি উনার সাথে প্রতিদিন একবার হলো দেখা করেছি, বিভিন্ন বিষয় সম্পর্কে জেনেছি, তথ্য জেনেছি, লাইফ সম্পর্কে জেনেছি, প্রশ্ন করেছি, উত্তর দিয়েছেন, আমি উত্তর দিয়েছি, উনি প্রশ্ন করেছেন। এই যে একটা কানেক্টিভিটি, ওই কানেক্টিভিটিটা আমাকে এখন পর্যন্ত অনেক হেল্প করছে। তোমাদের এই শিক্ষকদের গাইডলাইন নিতে হবে। তারপর আসলে গ্রামে থেকেও স্বপ্ন বাস্তব হয়, এটা আসলে অনেকটা মোটিভেশনাল হয়ে যায়। এটা মোটিভেশনের কিছুই নেই। গ্রামে থেকে স্বপ্ন বাস্তব হয় কথাটার মানে হচ্ছে গ্রামে এখন তুমি সব কিছুর ফ্যাসিলিটি পাচ্ছ, সত্য কথা, সবই থাকছে তোমার জন্য। তুমি ওই জন্য তুমি তোমার স্বপ্নটাকে বাস্তব করতে পারবে। ওই যে তুমি স্বপ্ন দেখেছিলে, পারবা, এটা সম্ভব। তো এখন যদি এই জায়গা থেকে চিন্তা করো যে আমি গ্রামের কলেজে ভর্তি হব বা আমি একটা ইউনিয়নের কলেজে ভর্তি হবো, তাহলে আমার স্বপ্নে তো আমি পৌঁছাতে পারবো না, এটা ভুল। এই ধারণাটা নিয়েছো মানে তুমি তোমার স্বপ্ন থেকে ছিটকে পড়ে যাচ্ছ। বর্তমান সময়ে এই ধারণাটা নেওয়া যাবে না। এটা অলরেডি তুমি জানো যে তোমার যত ধরনের ফ্যাসিলিটি, তোমার এডুকেশনাল যে ইউটিলিটি গুলো আছে, সব তোমার কাছে, একদম হাতের মুঠোয়। এটা তুমি ভালো করে জানো। যাই হোক, গ্রামে থেকেও তোমার এই স্বপ্নগুলো বাস্তব হবে যদি তুমি ওই জিনিসটা চাও। তারপরে আসা হচ্ছে অবহেলা নয়, সিদ্ধান্তই ভবিষ্যৎ। আমরা এখনো পর্যন্ত কেউ কারো কোনো মাথা ব্যথা না, আরে পরীক্ষা দিয়েছি, রেজাল্ট হোক, একটা হলেই হলো, একটা কলেজ হলেই হলো, এই চিন্তা করে অবহেলা করছি। এবং রেজাল্টের পর আসলে বুঝতে পারে না কোন কলেজে ভর্তি হবে। একটা কলেজে ভর্তি হওয়ার পর আবার চেঞ্জ করে অন্য কলেজে যাচ্ছি। এরকমটা হয়ে থাকে। কেন হয়ে থাকে? কারণ আমি আগে থেকে কোনো ধারণা নিচ্ছি না, আগে থেকে চিন্তা করছি না যে আমার রেজাল্টটা এত হলে আমি এই কলেজটাতে পড়তে পারবো, আমার রেজাল্টটা এর বাইরে চলে গেলে আমি এই কলেজে পড়াশোনা করতে পারবো। এই যে একটা চিন্তা ভাবনা, এটা আসলে সবার মাথায় থাকে না। এটা থাকে না এই কারণে, কারণ অবহেলা করছে। তাহলে অবহেলা নয়, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎকে নির্ধারণ করবে। ওকে, তারপর হচ্ছে ভর্তি মানেই নতুন শুরু। ভর্তি বা অ্যাডমিশন জিনিসটা হচ্ছে তুমি কোথাও নতুন ভাবে কোনো কিছু শুরু করছো। এখন তুমি নতুন ভাবে কি শুরু করছো? ওই যে প্রথম কথায় আসছে, নিজের লক্ষ্য পূরণ করার জন্য কলেজ নির্বাচন করছো। তুমি ওই লক্ষ্যে পৌঁছাবা, তার জন্য তোমার কলেজটা নির্বাচন করতে হবে। তাহলে এই কলেজটা নির্বাচন করতে গেলে ভর্তি মানে নতুন শুরু, তাহলে তুমি নতুন ভাবে শুরু করতে হবে। কেমন? তুমি এসএসসি লেভেলটা যেভাবে পার করো না কেন, এখন এসএসসি তে যে ভুলগুলা করেছো, এই ভুলগুলোর উপর বেস করতে হবে, এই ভুলগুলা থেকে শিক্ষা নিতে হবে। এরপরে এই শিক্ষা থেকে তোমাকে এইচএসসি লেভেলটা পার করতে হবে এবং ভালোভাবে পার করতে হবে, নতুন ভাবে শুরু করতে হবে। এই কথাটা এখানে বলছে ভর্তি মানে একটা নতুন শুরু। তারপর আসছে কলেজ নির্বাচনে যে 2টি ভুল করা যাবে না। আমরা এই 2টা ভুল যদি করি, তাহলে আমাদের মনে রাখতে হবে যে আমরা অনেকটা ছিটকে পড়ব। প্রথম কথা হচ্ছে, নাম দেখেই কোনো কলেজকে আমি বাছাই করব না, যে এই কলেজের নাম আছে। দেখো, একটা কলেজের নাম ধরো হচ্ছে 1900 সালের, মানে 1950-এর পর থেকে হতে পারে, কিংবা 20 শতকে হতে পারে।
তো বিশ্ব থেকে একটা কলেজের নাম হয়েছিল, এখন বর্তমানে ওই কলেজটার অবস্থান কি, ওই কলেজের অতীতের রেকর্ড কি, পাশের হার কেমন, শিক্ষক আছে কিনা, ক্লাস হয় কিনা, প্রত্যেকটা বিষয় তোমাকে আগে থেকে জেনে নিতে হবে, সব ফেসিলিটি আছে কিনা। তার মানে জাস্ট একটা নামের উপর বেস করে তুমি একটা কলেজকে নির্বাচন করবা না, এটা হচ্ছে কথা। আর 2 নাম্বার ভুলটা হচ্ছে ওই যে বলছিলাম গড্ডালিকা প্রবাহ, মানে বন্ধুদের পাল্লায় পড়ে কোনো কলেজে ভর্তি হওয়া যাবে না। মানে বন্ধু 5 জন ভর্তি হচ্ছে, আমরা একটু সবাই মিলে একটা ডিসিশন নিলাম যে 5 জন যদি একসাথে থাকি ওইটা করতে পারবো ওইটা করতে পারবো, আসলে এটা হয়ে ওঠে না। কারণ কি, প্রত্যেকজনের আলাদা আলাদা একটা স্বপ্ন থাকে। আবার যখন এরকম হয়, যখন একটা কলেজে ভর্তি হয় তখন কারো স্বপ্নের সাথে কারো স্বপ্ন মিলে যায়। কিন্তু 5 জন একসাথে যাচ্ছি মানে কি, আমি আড্ডা দিতে পারবো, আমি গল্প করতে পারবো, আমি সময় পাস করতে পারবো, বোরিং লাগবে না, এই যে বিষয়গুলো চিন্তা করে ফ্রেন্ডরা একসাথে কিন্তু কলেজে ভর্তি হয়। এই কাজটা করা যাবে না। এই কাজটা করলে ওই যে তোমার সমমনা যে স্বপ্নের মানুষগুলো আসছে তাদের সাথে তুমি মিশতে পারছো না, তুমি নতুন বন্ধু তৈরি করতে পারছো না, তোমার সমমনা বন্ধু তোমার তৈরি হচ্ছে না কলেজ লাইফটাতে। ওই জন্য তোমার গড্ডালিকা প্রবাহ নয়, অর্থাৎ যে 2টা ভুল করা যাবে না, ওই গড্ডালিকা প্রবাহে পা দেওয়া যাবে না, তোমার সিদ্ধান্তটা তোমাকে নিতে হবে। তারপরে আসা হচ্ছে সরকারি নাকি প্রাইভেট কলেজ। আচ্ছা, এটা নির্ভর করে রেজাল্ট এবং আর্থিক অবস্থার উপরে, সত্য কথা। সরকারি কলেজে যদি তুমি চান্স পাও, তোমার যে রেজাল্ট আসবে এই রেজাল্টের উপর যদি তুমি চান্স নিতে পারো সরকারি কলেজে, তাহলে ভালো। কিন্তু সব সরকারি কলেজ কি ভালো? তোমাকে একটু দেখতে হবে যে ওই সরকারি কলেজের টিচারদের মান কেমন, টিচাররা ক্লাস নেয় কিনা, সবটা সঠিকভাবে হচ্ছে কিনা, এটা একটু আগে থেকেই জেনে রাখাটা ভালো হবে তোমাদের জন্য। তারপরে একটু আসো যে প্রাইভেট কলেজ। এখন প্রাইভেট কলেজটা কি সবগুলো ভালো? না। টাকা দিয়ে কি সব কলেজে ভালো পড়াশোনা হয়? না, এটাও না। মানে কলেজ আলাদা আলাদা ভাবে তোমাকে একটু চিন্তা করে নিতে হবে যে এই কলেজটা কেমন হবে, একটু রিসার্চ করতে হবে। এই কলেজে শিক্ষক কতজন আছে, এই কলেজে সায়েন্সের শিক্ষক কতজন আছে, ম্যাথ কতজনে পড়ায়, ফার্স্ট পার্ট কে পড়ায়, সেকেন্ড পার্ট, সব কিন্তু আসলে তথ্য নেওয়া যায় এখন বর্তমান সময়টাতে। তোমাকে আগে থেকে নিতে হবে, এটা হোক প্রাইভেট কিংবা সরকারি, যে কোনো একটাতে তুমি ভর্তি হও না কেন, তোমাকে আগে থেকে এই তথ্যগুলা নিয়ে রাখতে হবে। তারপর আসলে হচ্ছে ভর্তি ও পড়ার খরচ এর বাস্তব চিত্রটা কি। দেখো, ভর্তি ও পড়ার খরচ এর বাস্তব চিত্রটা আমরা যদি বলতে যাই, প্রথম কথা হচ্ছে প্রাইভেট কলেজ যখন তুমি নির্বাচন করবা, প্রাইভেট কলেজে আমরা মনে করি অনেক টাকা, কিন্তু আলটিমেটলি তুমি যদি স্কলারশিপ পাও, বিভিন্ন ফ্যাসিলিটি যদি তুমি পাও, বৃত্তি পাও, এই জিনিসগুলোর উপর মানে যদি চিন্তা করো, তোমার খরচটা অনেকটা কমে যায়। সরকারি কলেজে কিছু কমে, পড়াশোনার মানের চিন্তা করতে হবে। প্রাইভেটে খরচ একটু বেশি হতে পারে, পড়াশোনার মানের চিন্তা করতে হবে। এই বাস্তবতাটা চিন্তা করে তোমাকে আসলে সিদ্ধান্ত নিতে হবে। এখন তুমি ভালো স্টুডেন্ট, এখন তোমার হয়তো আর্থিকভাবে তুমি এতটা সচ্ছল না, এখন তুমি কি প্রাইভেটে পড়বা কিনা, তোমার একটা চিন্তা আসতে পারে। এখন তুমি দেখবা যে তোমার এই এফোর্টটা আছে কিনা, যে তুমি ভালো স্টুডেন্ট, তুমি কলেজে আসলে মানে যদি প্রাইভেট কলেজে বা শহরের একটা ভালো কলেজে পড়াশোনা করতে যাও, তখন তুমি তোমার এই এফোর্টটা দিতে পারবে। যদি দিতে পারে, তুমি গ্রাম থেকে সোজা উঠে চলে আসো, যদি ওই কলেজটা ভালো হয়। আর যদি না দিতে পারে, তাহলে মনে কখনো সংকোচ রাখা যাবে না, মনে ব্যর্থতার গ্লানি রাখা যাবে না যে আমি ভর্তি হতে পারলাম না, আমার দ্বারা আমার স্বপ্ন পূরণ হবে না। এটা একদম একটা রং আইডিয়া। তুমি যে কোনো কলেজ থেকেই ভালো করতে পারো যদি তুমি চাও। বর্তমান সময়টাতে তোমার সব ফ্যাসিলিটি তোমার কাছে আছে। তাহলে আমাকে একটু চিন্তা করতে হবে যে ভর্তি ও পড়ার খরচ, তুমি যদি গ্রামের একটা কলেজে ভর্তি হও, তুমি যদি তোমার বাসা থেকে এসে কলেজে পড়াশোনা করো, তাহলে তোমার এক ধরনের খরচ হবে, বলতে গেলে তোমার সামান্য কিছু খরচ হবে। আবার তুমি যদি শহরে চলে আসো, তাহলে তোমাকে একটু চিন্তা করতে হবে হোস্টেল, তারপর যাতায়াত, তারপর আরো নানান বিষয় এখানে থাকে, তোমার খাবার খরচ সব মিলিয়ে তোমাকে একটু চিন্তা করতে হবে। এইটা নিয়ে প্রয়োজন আমি আরো একটা ভিডিও করব। তোমরা যারা শহরে পড়াশোনা করতে আসবা, কিংবা তোমরা যারা চাচ্ছ যে ভালো একটা কলেজে পড়াশোনা করবা, হোস্টেল কি পরিমাণ খরচ হতে পারে, পার মান্থ কি পরিমাণ খরচ যেতে পারে, এই বিষয়গুলোর উপর আরেকটা ভিডিও আমি তোমাদের জন্য করব। তো আজকে আমরা এখন হচ্ছে আমাদের যে এক্সক্লুসিভ কথাটা, সেটা হচ্ছে ভর্তি হবার পর কিভাবে শুরু করব। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তুমি বাংলাদেশের যে কোনো কলেজে পড়াশোনা করো, যে কোনো কলেজে পড়াশোনা করো, তোমাকে প্রথম শুরুটাই করতে হবে অনলাইনের মাধ্যমে, আমি বলবো। কারণ তুমি যখন ভর্তি হয়ে গেছো, ভর্তি হওয়ার সময়
তোমার বেশ কিছুদিন ক্লাস হবে না, হয় না, কোনো কলেজেই হয় না। ওই সময়টাতে তুমি যদি ইউটিউব অর্থাৎ অনলাইন বেস যে পড়াশোনাগুলো আছে, এই অনলাইন বেস পড়াশোনাটাকে একটু মনোযোগ দিতে হবে। এবং আমি বলবো যারা একটু তুখুর টাইপের, যারা আসলে একদমই চাচ্ছ যে আমার আসলে স্বপ্নটা পূরণ করতেই হবে, তোমরা আজকে থেকেই শুরু করতে পারো। তোমার এইচএসসি লেভেলের জার্নিটা আজকে থেকে শুরু করতে পারো, কারণ বই চ্যালেঞ্জ না, বইগুলো এক একটা এক এক রকমই, মানে তোমার এই কলেজে যা পড়াচ্ছে ওই কলেজে তাই পড়াচ্ছে। প্রশ্নের কথাও যদি তুমি একটু চিন্তা করো, ঢাকা বোর্ডের প্রশ্ন সব জায়গায়, ঢাকা বোর্ডের মেইন ঢাকা, আবার হচ্ছে কিশোরগঞ্জ, একটু চিন্তা করো কিশোরগঞ্জের যে তোমার হাওড় অঞ্চল আছে ওইখানে স্কুল বা কলেজগুলোতে যে প্রশ্নটা হচ্ছে, এখানে এই প্রশ্নটাই হচ্ছে বোর্ডে। তার মানে কি, তুমি যদি অনলাইন বেস পড়াশোনাটা শুরু করে দিতে পারো তাহলে তুমি অনেকটা এগিয়ে থাকবা, অনেকটা এগিয়ে থাকবা। অসংখ্য চ্যানেল আছে, অসংখ্য চ্যানেলের মধ্যে আমার একটা ছোট্ট চ্যানেল, সেটা হচ্ছে অ্যাডভান্সড উইথ হৃদয় আহমেদ, যেটা জার্নি আমি শুরু করছি তোমাদের জন্য, তোমরা যারা এইচএসসি 2027 ব্যাচ আছো। এখন আমি সর্বশেষ যে কথাগুলো বলবো সেটা হচ্ছে, দেখো তুমি তোমার স্বপ্নটা এখন দেখবা, এই স্বপ্নটা তোমার যে চোখ, এই চোখে না দেখে তুমি তোমার মা বাবার চোখে দেখো। তোমার মা বাবার চোখে যদি এই স্বপ্নটা দেখতে পারো, এই স্বপ্ন থেকে তুমি কখনো বিতাড়িত হবে না। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি। কারণ আমাদের চোখে এখন একটা রঙিন সর্ষে ফুল আসলে আছে। এই সর্ষে ফুলের মধ্যে স্বপ্ন থাকে না, ফুল থাকে, রং থাকে। মা বাবার চোখের দিকে তাকালে বোঝা যায় যে তারা আমাকে নিয়ে কি স্বপ্নটা দেখছে, এখন এই স্বপ্নটার পথে আমাকে হাঁটতে হবে। আমি একটা কথা বলবো, শেষ কথা, তোমার চোখে নয় বরং তোমার মা বাবার চোখে স্বপ্ন দেখে এখন আগাও, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে, তোমার এই প্রথম যে লক্ষ্য, এই লক্ষ্য পূরণ হবে ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।